আমি এর আগেও একাধিকবার বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এটাও বলেছি যে এনসিপি, যে আপনার চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, ভবিষ্যতে এরকমও হতে পারে যে এনসিপির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। তো সেই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির লাগাম টেনে ধরা দরকার, কারণ তার শব্দ চয়ন, বাক্য চয়ন এগুলো একবারে লাগামহীন। কারণ পলিটিক্যাল ডিকশনারিতে লিমিট বলে একটা কথা আছে, কোথায় থামতে হবে, কোথায় আপনাকে স্টপ করতে হবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের জুলাই অভ্যুত্থানের আগের যে সংস্কৃতিটা ছিল, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল আমরা তার থেকে একটা বেটার সংস্কৃতি আমরা এখানে আনব। মানুষ আওয়ামী লীগের শাসনের উপরে যতগুলো কারণে বিরক্ত ছিল, তার একটা জায়গায় নিশ্চয়ই একমত হবেন সিনিয়র নেতা ওবায়দুল কাদের মঞ্চে দাঁড়িয়ে যেভাবে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে খেলা হবে বলতেন, মানুষ সেটিকে মানে হাস্যরস করলেও এটা মানুষকে বিক্ষুব্ধ করত, মানুষকে আঘাত দিত। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক। এই আয়োজনে আমরা কথা বলি দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা বিশ্বাস করি সত্য বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, একই সাথে সাধারণ মানুষের কণ্ঠ তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আমাদের এই পথ চলা। আপনাদের মতামত, প্রশ্ন, অংশগ্রহণ আমাদের এই আয়োজনের প্রাণশক্তি। প্রতি আয়োজনে আমরা দুজন অতিথি আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডান দিক থেকে ফারুক হোসেন, সিনিয়র সভাপতি, মুখপাত্র, গণ অধিকার পরিষদ, আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমন্ত্রণ আপনাদের দুজনকে। আজকে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি ভায়োলেন্স, ডিম ছোড়া, হামি মৃত্যুর দায়, এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি দর্শক। এবং আজকে আলোচনায় যাবার আগে ফারুক হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করি। বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, আমরা আমাদের বর্তমান যেই ধারায় চলছি সেই ধারায় আসলে আমরা কোন দিকে যেতে পারি, আপনি একটা ছোট্ট ধারণা দিবেন। তরুণরা যে রাজনীতি করবে বলে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, বা বাংলাদেশের মানুষকে তরুণরা যে স্বপ্ন দেখিয়েছিল, সেই জায়গায় কিছুটা ভাটা পড়তে শুরু করলো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-এর সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক শরীফ ভাই। আসলে দেখুন, রাজনীতি একটা বহমান নদীর মতো। নদীতে যেমন জোয়ার ভাটা থাকে, নদীর পানি যেমন সবসময় একই স্রোত, একই গতিতে চলে না, তো রাজনীতিটাও ঠিক একইভাবে একই গতিতে সবসময় থাকবে, চলবে, বিষয়টা এমন ভাববারও কারণ নেই, হওয়ারও কথা নয়। তো এখন আমরা আসলে একটা ভিন্ন পরিস্থিতিতে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এটা ভিন্ন পরিস্থিতি, বড় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, মানে জনগণের যে আকাঙ্ক্ষিত প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এটা অনেক বড় ছিল। জনগণের সেই আকাঙ্ক্ষা আমরা আসলে সেভাবে বাস্তবায়ন করতে পারি নাই, বা আসলে নানান কারণে অন্তরায় কি হয়ে দাঁড়ালো, বাস্তবতা আসলে আমরা সেদিকে যেতে পারি নাই। এখন কথা হচ্ছে, এই যে জনগণের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, এটা কেন বাস্তবায়ন হলো না? নানান কারণ, লোভ, অসততা, নানামুখী রাজনৈতিক ইমব্যালেন্স, চাপ, সব কিছু মিলিয়ে আসলে জনগণের সেই আকাঙ্ক্ষিত বাস্তবতা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এখন কথা হচ্ছে, এই যে রাজনীতিতে নানা রকম ঘটনা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনি বললেন কি ডিমতন্ত্র, এই নতুন একটা শব্দ এবং মোস্ট পপুলার। কেন? কারণ এই বিগত এক বছরে এত ডিম মারা হয়েছে। এখন লম্বা সময় আমরা দেখিনি ডিম ছোড়াছুড়ির ব্যাপার। একটু আপনাকে মনে করিয়ে দেই, লম্বা সময় আমরা এই ডিম ছোড়াছুড়ির বিষয়টা কিন্তু দেখিনি। 24-এর পর আমি এটাই বলছি যে বিগত 1-1.5 বছরের কথা, তাদের যখন সাজা হলো, পুলিশ তাদেরকে ধরলেন, তাদেরকে নিয়ে যাওয়া হলো, তখন থেকে আমরা শুরু করলাম তাদের। আমি এটাই বললাম, এই যে ডিমতন্ত্র, এই কালচার তো আগে ছিল না, খুব অল্প সময় আসছে। এখন এই যে ডিমতন্ত্র নতুন রাজনৈতিক সংস্করণে বা আমাদের পলিটিক্যাল ডিকশনারিতে একটা নতুন শব্দ সংযোজন হলো, যে ডিমতন্ত্র। এখন কথা হচ্ছে, এটা কবে আসছে? এই 1-1.5 বছরের মধ্যে। এই যে আমরা আদালতে একজন ধরেন যে আপনার অপরাধীকে তোলার সময় ডিম মারা হয়, বের করার সময় ডিম মারা হয়, রাস্তাঘাটে ডিম মারা হয়, কেউ একটা মিছিল করতে গেলে ডিম মারা হয়। এই যে ডিম মারামারি রাজনীতি, এই রাজনীতির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এখানে আমরা অনেক কথা বলি, আপনার পক্ষে গেলে এটা হয়ে যায় নিয়মতান্ত্রিক রাজনীতি, আপনার বিরুদ্ধে চলে গেলে এটা হয়ে যায় মবতন্ত্র। কিন্তু কথা বলার জন্য তো একটা স্বাভাবিক ভাষা, আচরণ, ব্যবহার সব জায়গায় একই সাথে আমরা যারা নতুন রাজনীতির স্বপ্ন দেখাচ্ছি জনগণকে, নতুন রাজনীতির ধারক বাহক বলে আমরা নিজেদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আমাদের সেই বক্তব্য, সেই কথা, রাজনৈতিক অ্যাক্টিভিটির মধ্যে যদি নতুনত্ব না থাকে, সেখানে যদি নোংরামি থাকে, সেখানে যদি গালাগালি থাকে, সেখানে যদি এক প্রকারের চটকদার বক্তব্যের মধ্য দিয়ে
জনগণকে বিভ্রান্ত করার মতো এরকম মানে প্র্যাকটিস থাকে, তাহলে তো এর মধ্য দিয়ে জনগণ ভালো কিছু আমাদের মধ্যে তাহলে দিয়ে পাবে ফারুক না। হোসেন, আপনার কি মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ঘটনাটি ঘটলো, এই নিয়ে দুইবার একই রকম ঘটনা ঘটলো, এটি কি আসলে উস্কানিমূলক বক্তব্যের এক ধরনের জেরেই কি এই ধরনের ঘটনাগুলো ঘটছে? না, এখানে দেখেন রাজনৈতিকভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের শব্দচয়ন বাক্যচয়নের মধ্য দিয়ে কথা বলছে, এগুলো আমি নিজেও সাপোর্ট করি না, আমি সমর্থন করি না। আমি এর আগেও একাধিকবার বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এটাও বলেছি যে এনসিপি, যে আপনার চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, ভবিষ্যতে এরকমও হতে পারে যে এনসিপির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। তো সেই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির লাগাম টেনে ধরা দরকার, কারণ তার শব্দচয়ন বাক্যচয়ন এগুলো একবারে লাগামহীন। কারণ পলিটিক্যাল ডিকশনারিতে লিমিট বলে একটা কথা আছে, কোথায় থামতে হবে, কোথায় আপনাকে স্টপ করতে হবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাট এটা যদি আমরা বুঝতে না চাই, বুঝতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে বা করবে। এখন আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সে যাই বলুক না কেন, তার উপরে আপনি ফিজিক্যাল অ্যাসাল্ট বা তাকে শারীরিকভাবে আক্রমণ করতে পারেন কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অবশ্যই। এখন ধরেন সে ফৌজদারি আইন অনুযায়ী যদি কোনো অপরাধ করে থাকে, আপনি তাকে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার নামে মামলা দেন, তাকে গ্রেপ্তার করেন, বিচারের মুখে, নো প্রবলেম। কিন্তু আপনি তার উপরে ফিজিক্যাল অ্যাসাল্ট করে আপনি আরেকটা ফৌজদারি অপরাধ সংগঠন করে ফেলেছেন, মানে সে একটা অপরাধ করেছে, আপনি তার পরিপ্রেক্ষিতে আরেকটা অপরাধ কিন্তু সেখানে অলরেডি সংগঠন বা সংগঠিত করে ফেলেছেন, দুটোই কিন্তু অপরাধ। এটা করতে পারেন না। যদি আমি অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার ল অনুযায়ী বলি, তাহলে দুটোই অপরাধ। সে যেটা করেছে এটাও অপরাধ, আর তার পরিপ্রেক্ষিতে তার উপরে যারা ডিম ছুঁড়ে মেরেছে, তাকে আক্রমণ করেছে, তার উপরে যারা অ্যাটাক করেছে, তারাও অপরাধ করেছে। উভয় অপরাধী। এখন উভয়ে যদি অপরাধ করে থাকে, এখানে তো আপনি আসলে জাজমেন্ট দিতে পারেন না, খুব কঠিন হয়ে যায়। কার পক্ষে দিবেন? বিষয়টা বুঝতে পেরেছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি ধরে যে শব্দচয়ন, যে বাক্যচয়ন করেছে, আমরা কিন্তু কেউ এটাকে অ্যালাউ করছি না, কেউ এটাকে সাপোর্ট দিচ্ছি না। তাকে আপনার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নানান পন্থা আছে, কিন্তু আপনি সেই আইন অনুযায়ী পন্থায় না গিয়ে যখন একটা বেআইনি পন্থা অবলম্বন করে তাকে ঘায়েল করার চেষ্টা করবেন, এটা আরেকটা অপরাধকে উস্কে দেয়। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। ধন্যবাদ। এই জিনিসটা আসলে আমাদের রাজনীতির জন্য ভালো লক্ষণ নয়। জি, শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে ধরেন রাজনৈতিক বক্তব্য বনাম সহিংসতার যেই আমরা চিত্র দেখতে পাচ্ছি, এটা আসলে বাংলাদেশে এক প্রকার বলা চলে এখন একটা লম্বা সময়ের পর আমরা নতুন দেখছি। বাংলাদেশে তরুণদের রাজনৈতিক ভাষা কেমন হবে, সংসদে এক রকমের আমরা হাস্যরসের চিত্র দেখলাম, সেটা আসলে সাধারণ জনগণ পুরো বিষয়টাকে এনজয় করেছে বলা চলে, মেনে নিয়েছে। যারা প্রবীণ সংসদ সদস্য ছিলেন তারা আবার কিছু কিছু জিনিস শেখানোরও চেষ্টা করেছেন, কিন্তু সব জায়গাতেই তরুণ এবং বোঝার বাকি আছে। এই জায়গাটার গ্যাপ নিয়ে কি তরুণরা রাজনীতির যে নিয়ম, সেই নিয়মের বহির্ভূত কোনো কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে কিনা? আপনি তো প্রবীণ, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। সৈয়দ মুস্তাফা আলীর যে লেখা, তার মধ্যে যে প্রাণ রস আছে, সেটাই একটা বিষয়। আর রাস্তায় দাঁড়িয়ে, জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অথবা জাদুঘরের সামনে দাঁড়িয়ে রাকসুর জিএস যে ভাষা ব্যবহার করে, এটিকে কোনোভাবেই একসঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই। অশ্লীলতা আর রাজনৈতিক সংস্কৃতি দুটো আলাদা বিষয়। কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের আগের যে সংস্কৃতিটা ছিল, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল আমরা তার থেকে একটা বেটার সংস্কৃতি আমরা এখানে আনব। মানুষ আওয়ামী লীগের শাসনের উপরে যতগুলো কারণে বিরক্ত ছিল, তার একটা জায়গায় নিশ্চয়ই একমত হবেন সিনিয়র নেতা ওবায়দুল কাদের মঞ্চে দাঁড়িয়ে যেভাবে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে খেলা হবে বলতেন, মানুষ সেটিকে মানে হাস্যরস করলেও এটা মানুষকে বিক্ষুব্ধ করত, মানুষকে আঘাত দিত। আজকে এই নেতারা যে ভাষাগুলো ব্যবহার করছেন, এটা কোনোভাবেই আমাদের রাজনৈতিক সংস্কৃতির ভাষা নয়। আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা পাল্টাপাল্টি মিছিল করেছি, স্লোগান দিয়েছি, বক্তৃতা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার এপাশে একটা ছাত্র সংগঠন বক্তব্য রাখছেন, ওই পারে আর একটা ছাত্র সংগঠন বক্তব্য রাখছেন, তাদের মধ্যে কথার পাল্টাপাল্টি হচ্ছে, কিন্তু এই ভাষাগুলো ব্যবহৃত হতো না। এবং এখন যেটা করা হচ্ছে খুবই ইন্টেনশনালি করা হচ্ছে। ফারুক ভাই বলেছেন, প্রথমত শক্তি প্রদর্শন করার যে প্রবণতা বিএনপির একটা শ্রেণীর মধ্যে আছে, এটিকে কোনোভাবেই সাপোর্ট করার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও সেটি তারা করছে, সেটি হচ্ছে।
কিন্তু আপনাকে যেতে হবে রুট কজটা কি। আপনি খেয়াল করছেন বিএনপির যে সমস্ত নেতাদেরকে মোটামুটি রাজনীতিতে তাদের এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, তাদের একজনকে টার্গেট করে যে প্রচারণাটা হচ্ছে, জি, গত বেশ কিছুদিন ধরে সজীব ভুইয়া সম্পর্কে নানা রকমের নিউজ আসছে এবং যখন সেই আলোচনাগুলো আসছে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর পক্ষে তথ্য প্রমাণ কোথায়। জি। এমনকি গতকালকেও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যখন বললেন উনি তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ করলেন এবং তার কর্মীরা বলছেন তথ্য প্রমাণ কোথায়। তাহলে প্রশ্ন হলো, উনি বললেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি আর বেশি কেউ কেউ করতে পারবে পারবে না। না। জুলাই অভ্যুত্থানে ওনারা গত পরশুদিন যেটি বলেছেন, আমি গতকালকেরটা বলি যে তিনি যে অভিযোগটা করছেন যে সঙ্গে সঙ্গে বলছেন যে তথ্য প্রমাণ দেন, তাহলে আমি যদি জিজ্ঞেস করি মির্জা আব্বাস সম্পর্কে গত 2 বছর আপনারা যে অভিযোগগুলো করেছেন একটা তথ্য প্রমাণ কি আপনারা আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে উপস্থাপন করেছেন? না। প্রথম দিন ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে আপনার খেয়াল আছে খুব পরিকল্পিতভাবে টার্গেট করে পলিটিশিয়ানদেরকে অভিযুক্ত করার যে প্রবণতা, সেই প্রবণতার থেকে বেরিয়ে আসেন এবং এই জায়গাটা আমি অভিযুক্ত করব এনসিপিকে। আমার বিশ্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির যে পর্যায়ের নেতা, নিশ্চয়ই তাকে যদি এনসিপির লিডারশিপ তার ভুলগুলো ধরিয়ে দেন, স্বাভাবিকভাবে তিনি এতদিন সংশোধিত হওয়ার কথা। তাহলে আপনি কি মনে করছেন যে এনসিপির লিডারশিপ থেকে এই ধরনের বক্তব্য অবশ্যই তাদের সাপোর্ট আছে এবং তারা যখন সুযোগ পান তখন কিন্তু এই কথাগুলো বলেন, যে যেখান থেকে সুযোগ পান এই কথাগুলো বলেন। আবার তাদের মধ্যে স্ববিরোধিতা আছে। মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে ব্যানারটা নিয়ে তাকে যেভাবে প্রভোগ করা, যে আমার উপরে আঘাত করো, আমাকে পেটাও এবং আমি এটাকে ইস্যু করতে চাই, এবং এই যে প্রচারণাটা, এই প্রচারণাটা শুধুমাত্র এনসিপি যে করছে তা না। আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন জামাতের নেতাকর্মীদের একটা বিরাট অংশ এই প্রচারণাটাকে প্রমোট করছে। আবার মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, জামাতের সেক্রেটারি সেখানে গিয়ে তাকে দেখে আসছেন, জামাতের এমপিরা যারাই মালয়েশিয়া যাচ্ছেন তাকে দেখে আসছেন। আবার খেয়াল করবেন যে যখন একজন দেশের বাইরের থেকে কিছুটা মস্তিষ্ক বিকৃত এক ভদ্রলোক, তিনি সোশ্যাল মিডিয়ায় বললেন যে মির্জা আব্বাসকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, সমানে সেটি শেয়ার করলেন এদের কর্মীরা, আবার তাদের নেতারা অন্য জায়গায় গিয়ে তাকে দেখে আসছেন। অর্থাৎ এর ভেতর থেকে এই যে ডুয়েল পলিটিক্স, এই ডুয়েল পলিটিক্স আমাদের 5 আগস্টের পরে যে পরিবর্তনের যে সম্ভাবনাটা ছিল, আমি মনে করি যে এই সুযোগটা আমরা বারবার পাবো না। কিন্তু এই ছাত্র নেতারা, এই তরুণরা, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আপনার ছেলেটিকে বা মেয়েটিকে এখন কি এদের কথা শুনতে দেন? অনেকে আমাকে বলছে আমি এদের কথা শুনতে দেই না। আমরা এদের কাছ থেকে শিখবোটা কি? শেখার মতো গত 1.5 বছরে আমি এদের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে বেশিরভাগ, 2-1 যে ভালো কথা বলে না তা না, বেশিরভাগ তরুণদের মধ্যে, এই নেতাদের মধ্যে আমি পুরো তারুণ্যকে অভিযুক্ত করছি না, আমি নেতাদেরকে অভিযুক্ত করছি। যে নেতারা জুলাই অভ্যুত্থানের পোস্টার বয় ছিলেন, আমি তাদের কাছ থেকে শেখার মতো, আমার সন্তানকে শেখানোর মতো আমি কোনো কিছুই পাচ্ছি না। কেবলমাত্র বিষোদ্গার, কেবলমাত্র প্রতিহিংসা, কেবলমাত্র একে ধরবো, তাকে মারবো, তাকে পিটিয়ে এই কাজগুলো করব। তো আমি অভিযুক্ত করব বিএনপি যে আচরণটি করেছে, অবশ্যই এটি সমর্থনযোগ্য না। তবে আমাদের এখানে রুলিং পার্টি সম্পর্কে এই ধরনের কথা বলার পরিণতি এর থেকে আরো নিষ্ঠুর হয়েছে আমাদের চোখের সামনে। আওয়ামী লীগের সময় তার নেতৃত্বের বিরোধিতা করে কাদের সিদ্দিকী যখন রাজনৈতিক দল গঠন করেন, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনীতির নেতৃত্ব দিই, আমাদের চোখের সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের নীরবতার সুযোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে ঘিরে যে সহিংসতা হয়েছিল সেটি দেখেছি। কিন্তু এই জায়গাটা এসে দেখছি সরকারি দল, বিশেষ করে ছাত্র দল, যুব দল, অনেকগুলো জায়গায় তারা সংযত আচরণ করছে। একটা শ্রেণীর মানুষ ডিম ছুঁড়ে মেরেছে, এক ধরনের মব ক্রিয়েট করেছে, সমালোচনা করছি। কিন্তু বিএনপি যদি চাইতো, সেখানকার নেতৃত্ব যদি চাইতো, তাহলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। কিন্তু আজকে তো তারেক রেজাকে গ্রেফতার করা হলো, মানে তাকে তো এখন পুলিশ যদি কেউ অপরাধ করে, যদি কেউ অপরাধ করে, সেটি দুপক্ষই মামলা করেছে। আমরা এই জায়গাটায় তাদের অভিযোগের তো আসলে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার না, আমরা এই জায়গাটায় দেখতে চাই
আইন তার নিজের গতিতে চলছে। আমাদের বাংলাদেশের সবসময় আমরা দেখেছি আইনের শাসনের বদলে এখানে শাসকের আইন এস্টাবলিশ করা হয়েছে। শাসকের আইন মানে হচ্ছে রাজা যেটা চান সেভাবে আইন চলে। আমার এখানে যখন একটা সড়ক দুর্ঘটনায় একজন ড্রাইভারকে আপনি গ্রেপ্তার করছেন, ঠিক তখন ওই নোয়াখালীর ওই এমপি ছিলেন, তার ছেলে মহাখালী ফ্লাইওভারের উপরে একজন মানুষকে পিষে মেরে ফেলেছিলেন এবং তার বিনিময়ে তাকে কিছু টাকা দিয়ে ওই পরিবারটিকে মীমাংসা করা হয়েছিল। এই ধরনের ঘটনা ছিল। তার পরিবর্তে নতুন বাংলাদেশের যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি এখনো হচ্ছে না। আমরা এই জায়গাটায় দেখতে চাই যাকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির মামলার প্রেক্ষিতে, আবার এনসিপিতেও মামলা করেছে। সুতরাং পুলিশের মনস্তত্ত্বের পরিবর্তনটা কতটুকু হয়েছে, নতুন বাংলাদেশে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হলো, এটা বোঝা যাবে যে এই মামলার ভেতর থেকে, গ্রেপ্তারের ভেতর থেকে। ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিয়ে আমরা আবারও আসছি। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন। এই পর্যায়ে একটা বিরতি নিয়ে আবারও ফিরবো কিছুক্ষণের। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, আছেন ফারুক হোসেন। ফারুক হোসেন, একটু আপনার কাছে আসি। এই যে কোনো বিশৃঙ্খলা হলে বা একটি বিরোধ হলে আমরা দেখি যে বিশেষ করে বিরোধী দল তারা বলবার চেষ্টা করে যে এটি সরকার দলের পূর্ব পরিকল্পিত হামলা, অথবা এই হামলাগুলো আগে থেকে তৈরি করা। স্বরাষ্ট্রমন্ত্রীর এবং আইনমন্ত্রীর পদত্যাগও চাইলেন, ব্যর্থ বললেন প্রশাসনকে। যেই পুরো প্রশাসন অথবা যেই সিস্টেমের মানে তারা নিজেরাও অংশীদার, কারণ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তো নতুন রাজনৈতিক ব্যবস্থার তৈরি হলো। সেক্ষেত্রে এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে এভাবে জোরালো মন্তব্য করা বা তাদেরকে আঙুল তোলা, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার দিকে আঙুল তোলা, এটা আপনার কাছে কি মনে হয়, কতখানি যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে একটা রাষ্ট্রযন্ত্র আসলে বিভিন্ন অর্গান, বিভিন্ন ধরেন যে আপনার কি বলে এটাকে সিস্টেম নিয়ে পরিচালিত হয়। এখন বেসিক্যালি একটা সরকার যখন ফর্ম করে, একটা সরকারি বডি থাকে, একটা অপোজিশন বডি থাকে। তো যে বডির দায়িত্বে বা যারা যে বডিতে আছেন তারা তাদের দায়িত্ব পালন করবে। এখন যারা সরকার বিরোধী রাজনীতি করে, এরা সরকারের প্রশংসা কার্যত পক্ষে করবে, এটা খুব একটা প্রত্যাশা করাটা ঠিক না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। শরীফুজ্জামান শরীফ যেটা আবার বললেন যে এখানে আসলে যেমন করে দেশে এক ধরনের রাজনৈতিক অঙ্গন থেকে একরকম প্রশ্ন কথায় জরাজীর্ণ করা হচ্ছে, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আবার দেখছি যে জামাতের নেতারা বিদেশে গেলে তারা দেখা করছে। আমি তো এটাই বলছি, লিয়াজু মেইনটেইন করে রাখছেন। এটা কি ব্যালেন্স রাজনীতি হচ্ছে? না, এটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতি একটা ভালো সংস্কৃতি, ভালো কালচার। এই যে ধরেন এক দল আরেক দলের অসুস্থ নেতাকে দেখতে যাবে, তার খোঁজ খবর নেবে, তার শারীরিক অবস্থার এটা সৌহার্দ্যপূর্ণ ভালো একটা রাজনৈতিক কালচার আমি মনে করি, যেটা বিগত 54 বছর ছিল না। এখন কথা হচ্ছে ওই ভালো সংস্কৃতিকে দিয়ে আমি এই যে নোংরামি, গালাগালি করা, এই চাটুকারিতা করা, এগুলোকে তো লিগালাইজ করব, এই চিন্তাটা আমি করি না। ধর নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দিচ্ছে একজনকে, তা আমি তো গালিকে সাপোর্ট দেব না। তা বলে ও গালি দিচ্ছে, আরেক দলের নেতারা ওই বিএনপির কোনো নেতাকে দেখতে গিয়েছে, এই দুটো জিনিসকে তো গুলিয়ে ফেলা উচিত না। বরং আমরা ওই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি, সাপোর্ট দিই। আর যেটা নোংরামি করছে, খারাপ কাজ করছে, এটাকে আমরা ডিমোটিভেট করব, এটাকে আমরা ঘৃণা করব, এখান থেকে ফিরে আসার আহ্বান জানাবো। কিন্তু যে কোনো ঘটনা ঘটলে সেটা জবাব আসলে ভায়োলেন্স দিয়ে দিতে চাওয়া, সেটা এখানেই প্রবলেম। আমি আগেই বলেছি, সরকারের কাজ করবে। সরকারের কি কাজ? সরকারের কাজ কিন্তু মিটিং মিছিল করা না। সরকারের কাজ হচ্ছে নির্বাচনের আগে তারা যে জনগণের সাথে কমিট করেছে বা কমিটমেন্ট দিয়েছে বা তাদের যে ইস্তেহার, অঙ্গীকার, এই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা। এটা হচ্ছে সরকারের ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি বা প্রধানতম দায়িত্ব। আর যারা বিরোধী দলে আছে তাদের দায়িত্ব হচ্ছে সরকারের ভুলগুলো খুঁজে বের করে এগুলো সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা, যেটা বিগত 54 বছর আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখি নাই। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বাংলাদেশ ছিল না। বাংলাদেশ ছিল কি নোংরামি, গালাগালি, চাটুকারিতা, দালালি। এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে কিন্তু ত্যক্ত বিরক্ত বাংলাদেশের জনগণ। আমরা এখান থেকে ফিরে আসতে চাই। এরকম সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে আমরা আর দেখতে চাই না। আমরা একটা সুস্থ ধারা রাজনীতি দেখতে চাই। এবার আসেন, দেখেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা আমার ভাই শরীফ ভাই বললেন, আমিও একমত। এই যে নট অনলি আসিফ, এই সরকার ক্ষমতার বা দায়িত্ব নেওয়ার পরে এই সরকারের প্রথম কাজ ছিল বিগত ইন্টারিম সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা ইভ্যালুয়েশন করে শ্বেতপত্র প্রকাশ করা। কিন্তু সরকার আজ পর্যন্ত করে নাই। সরকার কেন করলো না? এই যে আমরা বলি না টিকার কথা, যে টিকা নিয়ে দুর্নীতি করেছে, অমুক করেছে, তমুক করেছে, আজ পর্যন্ত সরকার বলেছে যে ওই স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত করা হোক?
তদন্ত কমিটি করা হোক বা করে দিয়েছে, কোনো অ্যাকশনে যাই নাই, কোনো অ্যাকশন প্ল্যান নেই, কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু বক্তব্যে তারা আছে। বক্তব্য হচ্ছে তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের বিরুদ্ধে আইনগতভাবে তারা যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারা কি নিয়েছে? নেই। সব এই বিষয়ে প্রবলেমটা এখানে। এই যে আসিফ, শুধু আসিফ না, আসিফের বিরুদ্ধে তো এটা তো মানে একবারে পানির মতো পরিষ্কার। সে যা করেছে এটা তো আমি নিজে তার সাক্ষী, আমি নিজে। কি সাক্ষী? আমাদের বিজয় সরণি, তেজগাঁ বিজয় সরণি সিগন্যালে একবারে র্যাঙ্কস টাওয়ারের অপোজিটে, সেখানে আমাদের একটা মার্কেট আছে প্রায় 1 বিঘার উপরে। সেই মার্কেটের মালিক আমার শ্বশুর, এবং সেই মার্কেটটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেআইনিভাবে দখল করে রেখেছে। তো তৎকালীন সময় যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, সে ছিল ওখানকার লিগ্যাল পার্সন। আমি তার কাছে একাধিকবার গিয়েছি, আমি তাকে বলেছি যে আপনি যেহেতু এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আপনি অ্যাডভাইজার, আপনি যদি এখন চান এই মার্কেটের যিনি অরিজিনাল ওনার মালিক তার পক্ষে একটা ন্যায় বিচার দেবেন, তাহলে আপনার জন্য এটা 5 মিনিটের কাজ, কিন্তু দেয় নাই, আমাদের সাথে ইনজাস্টিস করেছে। তো যাই হোক, এই ঘটনাগুলো এই জন্যই বলছি যে তার নামে যে এই যে শত শত নিউজ, এগুলো তো সবই মিথ্যা না। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়। আমরা বিএনপিকে বললাম যে আপনারা বিগত সরকারকে নিয়ে একটা ইভ্যালুয়েশন করেন, তাদের কথায় কথায় প্রবলেম কি, কেন করছে না আপনার কাছে? কেন হচ্ছে না? ওই কেনর মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে, কেনটার মধ্যেই লুকিয়ে রয়েছে এরকম একটা সমঝোতা বা কোনো একটা হয়েছে, যার কারণে বর্তমান সরকারও চাচ্ছে না যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন এরা এখন বিব্রত হোক বা এরা নানাভাবে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে কি মনে হয় কেন চাইছেন না এরকমই? ধন্যবাদ। কেন হবে না? বিএনপির যতগুলো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল তার একটা ছিল যে অনিয়ম অব্যবস্থাপনার থেকে একটা তুলনামূলকভাবে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করা। কিন্তু ফারুক ভাই যেটা বললেন আমি তার সাথে একবারে একমত। আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি অনেকগুলো অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন, তার যেগুলো তার ওই জায়গা থেকে তার সাথে যায় না। দ্বিতীয়ত, সময় যত যাচ্ছে, গত 2 দিন ধরে আমরা বাণিজ্য উপদেষ্টার অনিয়মের একটা খবর পাচ্ছি। সালমান রহমানের বেক্সিমকো এভিয়েশন মাত্র 2 দিনের মধ্যে সেটি আকিজ বশির এভিয়েশন হয়ে গেছে, একই অফিস একই ঠিকানায়। কিভাবে হলো অবশ্যই এটি তদন্ত হওয়া দরকার। সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা থাকার সময় ঢাকা ওয়াসার যে এমডিকে নিয়োগ দিয়েছিলেন অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং প্রসিডিওর অমান্য করে বিভিন্ন জায়গায় প্রশাসক মানে এরকম গাজীপুরে বিভিন্ন জায়গায়। তো এই ব্যাপারগুলো এই সরকারের উচিত ছিল তদন্ত করা। কিন্তু আমার যেটা অবজারভেশন সেটা হলো যে অজ্ঞাত কোনো কারণে, এখন আপনি জিজ্ঞেস করবেন অজ্ঞাত কারণটা কি, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের একটা কৃতজ্ঞতা রয়েছে। 1/11-এর সময় যে সরকারটি ছিল, তারপরে আওয়ামী লীগ পাওয়ারে বসার পর তাদেরকে নানাভাবে ইন্ডেমনিটি দিয়েছিলেন, নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছিলেন। নিজ দল থেকে এমপি বানাতে না পারার পরে তাকে জাতীয় পার্টিতে পাঠিয়ে দিয়ে ফেনীর থেকে মাসুদ চৌধুরীকে এমপি বানিয়ে এনেছিলেন। আমিও দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে এই ধরনের একটা কৃতজ্ঞতা বোধ আছে। আপনি যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে আপনি কেন একে বাদ দিয়ে বিকে ধরছেন, বিকে বাদ দিয়ে সিকে ধরছেন? এবং আপনি খেয়াল করে দেখবেন যে মামলাগুলো হচ্ছে, এদের বিরুদ্ধে মামলা হওয়ার মতন যথেষ্ট কজ আছে। আমাদের এখানে আইনে অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে একটা আইন আছে। ঢাকা শহরের অনেক ভবনের উপর থেকে ইট পড়ে মানুষ মারা যায়, আপনি জানেন, এবং তারপরে মামলা হয়। কেন? ওই ভদ্রলোক যার স্থাপনা, তিনি কিন্তু ইচ্ছা করে এটি করেননি, কিন্তু অবহেলার কারণে এটি হয়েছে। একই মামলায় ডক্টর ইউনূসের সরকারের মধ্যে যাদের অবহেলার কারণে এই যে 5 শতাধিক শিশু হামের শিকার হলেন, মারা গেলেন, এটাও অবহেলিতজনিত একটা হত্যাকাণ্ড। কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি, তিনি তার কথার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে ডক্টর ইউনূসের সরকারের যে অব্যবস্থাপনা এবং তাদের যে অবহেলা, এটিকে বিভিন্নভাবে তিনি এক ধরনের একটু ছোট করে দেখানো যায় কিভাবে, এটিকে ভাগাভাগি করে দিয়ে পরিষ্কার করে দেখা যাচ্ছে ইউনিসেফ পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলছে যে তাদের সতর্কতা এরা শোনেনি। বারবার বলেছে, 10 বার মৌখিকভাবে বলেছে, 5টি চিঠি দিয়েছে। তারপরেও কেন যেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, তিনি এটিকে ডক্টর ইউনূসের সরকারের যে ব্যর্থতা এটি বলতে চাইছেন না, তাদেরকে পুরস্কার দিতে চাইছেন। যেহেতু ক্ষমতায় আসার ক্ষেত্রে তার আগের পেছনের যে সরকারটা ছিল তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা দেখাচ্ছে বিএনপি।
আমরা বিএনপির কাছ থেকে স্বচ্ছ একটা শাসন চাই, জি, ধন্যবাদ। সততা চাই, দৃঢ়তা চাই। একদম। আজকে দেখছি এই যে ক্রিকেট বোর্ডে তাদের যে লোকজনগুলোকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নেতা, কোনো নেতার ছেলে, কোনো নেতার ভাই, সেই যে কালচার আগে ছিল সেটা এখন আবার ফিরে এসেছে। জি, এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, আরো একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর আবারও ফিরছি। আরও একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। ফারুক হোসেন, একটু আপনার কাছে আসি। আইনের প্রয়োগ নিয়ে কথা বলছিলেন কিছুক্ষণ আগে আপনার সহ আলোচক শরীফুজ্জামান শরীফ। তিনি বলছিলেন বাংলাদেশে আইনের প্রয়োগ কিভাবে হচ্ছে বা হচ্ছে কিনা এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকলেও সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেটি আবার এক ধরনের প্রশ্ন আছে। ভামের ঘটনার কথা বললেন, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না, কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না, বা একটা যে পরিবেশ তৈরি করার কথা ছিল, বা যেই সাধারণ মায়েরা যারা সন্তান হারিয়েছেন তাদের তো এখন শুধু একটাই পাওয়া, সেটা হচ্ছে সুষ্ঠু বিচার, ন্যায় বিচার। যে কারণে বা যাদের কারণে তাদের বাচ্চারা এই ক্ষতির মুখে পড়লো বা পরিবার স্বজনহারা হলো, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এটা পরিষ্কার, এটা শরীফ ভাই যেটা বলেছে, বাংলাদেশে আসলে আইনের শাসন এই 54 বছরে প্রতিষ্ঠা হয় নাই। যেটা হয়েছে সেটা হচ্ছে শাসকের শাসন। শাসক যা চাই, যেভাবে চাই সেটাই বাস্তবায়ন হয় এবং হয়েছে বিগত সময়ে। তো সুতরাং আইনের শাসন যতক্ষণ না পর্যন্ত আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি, এস্টাবলিশ করতে পারি, ততদিন পর্যন্ত আমরা নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন দেখছি এটা কখনোই আমরা বাস্তবায়ন করতে পারবো না। এই যে হামির কথা আমরা তো অলরেডি বললাম, যাদেরকে আপনি দায়ী করছেন বাট তাদের বিরুদ্ধে আপনি লিগাল কোনো অ্যাকশনে যাচ্ছেন না। হাউ রিডিকুলাস! এটা হাস্যকর একটা কথা। আপনি অমুক ব্যক্তিকে দায়ী করছেন, তার বিরুদ্ধে আপনি অভিযোগ তুলছেন, বাট তার বিরুদ্ধে আপনি লিগাল কোনো অ্যাকশনে যাচ্ছেন না। তার মানে বুঝতে হবে যে তার সাথে আপনার একটা ভিতরে ভিতরে দহরম মহরম রয়েছে কিংবা হয়েছে। আপনি যে কারণে প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চাচ্ছেন না, আবার জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য কিংবা জনগণকে কোনো না কোনোভাবে একটা লামচাম বুঝ দেওয়ার জন্য আপনি কারো না কারো দিকে আঙুল তুলছেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। আরেকটা বিষয় দেখেন, এই টিকার কথা বলেন আর ওই ভ্যাকসিনের কথা বললেন, মেডিসিনের কথা বলেন, যাই বলেন না কেন, এই বাংলাদেশে কোনোদিন জনগণের যে সুস্বাস্থ্য এটা আমরা কোনোদিন নিশ্চিত করতে পারবো না। কেন জানেন? কারণ একটাই, বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশটাকে হৃদয় থেকে, মন থেকে বিন্দু পরিমাণ ভালোবাসে না। আজকে আমরা এই রাজনীতি করি না, বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, আমি মোটামুটি 95% কথাই বলবো, আমরা মরার জন্য হলেও বিদেশে যেতে চাই। আমরা মনে করি এই ঢাকা মেডিকেলে মরলে আমার ইজ্জত থাকবে না, এই সলিমুল্লাহ মেডিকেলে আমি মরতে চাই না, আমি মরতে চাই চাইনাতে, সিঙ্গাপুরে, ওই আমেরিকায়, আমি মরার জন্য বিদেশে যেতে চাই। কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থা আসলে আমরা উন্নত করতে চেষ্টা করি। তাহলে আপনি হামের টিকা দেন আর ওই জামের টিকা দেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জনগণ সুস্বাস্থ্য পাবে। ধন্যবাদ আপনাকে। এক মিনিট আছে আমাদের কাছে সময়, শেষ সময় আপনার কি বলবার আছে এই বিষয়টি নিয়ে? হামের ইস্যুতে যদি বলেন, এটা অবহেলিত হত্যাকাণ্ড, এবং যেহেতু যারা মারা যাচ্ছে তারা গরিবের সন্তান, সেই কারণে অন্তর্বর্তী সরকারের সেই যে দায়, এই দায়টা নিয়ে আমাদের সমাজে ওই আলোচনাটা হচ্ছে না। সরকারও এই বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করছে, এবং যারা এটার জন্য অভিযুক্ত তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করাচ্ছে না। এবং সরকার যাদের অবহেলা হয়েছিল তারা কখনোই এই মানুষগুলোকে মানুষ হিসাবে বিবেচনায় নেয়নি। আজকে দেখলাম ইউনিস সেন্টারের পক্ষ থেকে চায়নায় একটা শোক বার্তা পাঠিয়েছে, সেখানে একটা দুর্ঘটনায় শ্রমিক মারা গেছে সেই কারণে। অথচ এই ভদ্রলোক যাকে নিয়ে আমরা গর্ব করতাম, সেই মানুষটা 600 শিশুর হত্যাকাণ্ডের পরেও তার বিবেক একবারও নড়েনি। দেশের শিশুদের জন্য তার কোনো ভালোবাসা নেই, ভাবনা নেই। 2025 সালের 11 এপ্রিল পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন ডক্টর ইউনূস, কিন্তু নিজের দেশে নিরাপরাধ নিষ্পাপ শিশুদের মৃত্যু তাকে একটু স্পর্শ করছে। নিশ্চয়ই জনগণের কাছে সেই প্রশ্ন আমাদের থাকবে। আজকে সময় শেষ, আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর দর্শক যারা সঙ্গে ছিলেন, ধন্যবাদ আপনাকেও। আগামী পর্বে নিশ্চয়ই আরো নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সে পর্যন্ত।